না ঠিক আছে লাগাইছে না দেখবেন মতো আমাদের আপনারা জানেন এই কেন্দ্রীয় সম্মেলন গণমুক্তি পরিষদের সংগঠিত হয়েছে 29-30 জানুয়ারি। এটা ঐতিহাসিক জনজমায়েতের মধ্য দিয়ে এই সম্মেলনে আমাদের সিদ্ধান্তগুলি বা সম্মেলন সম্পর্কে আমাদের সংগঠনের বক্তব্য এখন আমাদের সাধারণ সম্পাদক নবনির্বাচিত উনি আমাদের সামনে ব্রিফ করেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 23তম কেন্দ্র সম্মেলনের নতুন যে কমিটি হয়েছে কমিটির তরফ থেকে সাংবাদিক বন্ধু সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, বিভিন্ন সংবাদপত্রের সাথে যারা যুক্ত আছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া ধন্যবাদ জানাচ্ছি আমাদের 23তম কেন্দ্রীয় সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, ভলান্টিয়ার থেকে আরম্ভ করে প্রেস মিডিয়া বিভিন্ন জন যুক্তি পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সাহায্য করেছেন। প্রকাশ্য সমাবেশে গাড়ি ঘোড়া দিয়ে হলেও এই জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে সত্ত্বেও যারা সাহায্য করেছেন, এছাড়া আরক্ষা দপ্তরও সদাত্মক ভূমিকা গ্রহণ করে জনসভাটাকে শান্তিপূর্ণভাবে করতে সাহায্য করেছেন, তার জন্য সকলকে শুরুতেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে শুরু হয়েছে, আসলে সত্যিই আমাদের বার্তাটাকেও ছাপিয়ে গেছে। বিশাল অংশের মানুষ সে জমায়েতে অংশগ্রহণ করেছেন। যদিও গাড়ি ঘোড়া পেতে আমাদের প্রচণ্ড অসুবিধা, একদিকে আর্থিক সংকট আছে, তারপরেও বড় গাড়ি তেমন কেউ দিতে চায় না, সব ছোট গাড়ি আমাদেরকে আনতে হয়, ভাড়া করতে হয়। তা সত্ত্বেও আমাদের যে জমায়েতে যেভাবে অংশগ্রহণ করেছেন এটা অত্যন্ত আশার দিক এবং বলা যেতে পারে সাফল্যের সহিত আমরা এই জমায়েতটা করতে পেরেছি। আমাদের ইনার সেশন হয়েছে 29 তারিখ, ঠিক 4টি আমরা শুরু করলাম। আমাদের 565 জন আমাদের মেম্বারশিপের আনুপাতিক হারে সেখানে বিভিন্ন মহকুমা থেকে নির্বাচিত হয়ে সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সম্মেলনে ইনার সেশনে বক্তব্য রেখেছেন উদ্বোধনী বক্তব্য বৃন্দা করার আমাদের আদিবাসী রাষ্ট্র অধিকার মঞ্চের ভাইস চেয়ারম্যান এবং সংগঠক, আমাদের আদিবাসী রাষ্ট্র অধিকার মঞ্চের অল ইন্ডিয়া কমিটির চেয়ারম্যান জিতেন্দ্র চৌধুরী, কনভেনার ডক্টর পোলেন বাস্কে, আসাম রাজ্য কমিটি থেকেও বাপ্পু বড়ো উনিও বক্তব্য রেখেছেন। এছাড়া আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন পলিট ব্যুরো মেম্বার কমরেড মানিক সরকারও বক্তব্য রেখেছেন। এবং আমাদের সাংগঠনিক এবং রাজনীতির যে খসড়া রিপোর্ট, এই রিপোর্টের পর 25 জন কমরেড সেখানে আলোচনায় অংশগ্রহণ করেছেন। সম্মেলনের শেষে আমাদের আলোচনার শেষে 139 জনের কমিটি আমরা গঠন করি। তার মধ্যে 160 জন সম্মেলন থেকে নির্বাচিত হয়। কমরেড নরেশ জমাতিয়া
এবং পুনরায় সভাপতি হিসেবে সম্মেলন নির্বাচিত করেন। কমরেড রাধাচরণ দেববর্মাকেও পুনরায় সম্পাদক হিসেবে সম্মেলন থেকে নির্বাচিত করা হয়। এছাড়া 25 জনের কর্ম পরিষদ সেখানে আমরা গঠন করি, নির্বাচিত হয়। এর মধ্যে 6 জন হয়েছে নতুন, এবং যারা নির্বাচিত হয়েছেন কর্ম পরিষদের মেম্বার হিসেবে জিতেন্দ্র চৌধুরী, অঘোর দেববর্মা, নরেশ জমাতিয়া, রাজেন্দ্র রিয়াং, প্রণব দেববর্মা, পদ্ম কুমার দেববর্মা, রমণী দেববর্মা, অরুণ ত্রিপুরা, প্রিয়মণি দেববর্মা, অমলেন্দু দেববর্মা, হেমন্ত কুমার জমাতিয়া, ললিত ত্রিপুরা, কেশব দেববর্মা, বিশ্বমণি দেববর্মা, রাধাচরণ দেববর্মা, প্রভাত চৌধুরী, পরেশ দেববর্মা, দানিয়েল জমাতিয়া, পরীক্ষিত মোরাসিং, কৃষ্ণপদ দেববর্মা নতুন, রাজেন্দ্র রিয়াং নতুন, রামচন্দ্র নোয়াতিয়া নতুন, সমীর দেববর্মা নতুন। 6 জন নতুন কর্ম পরিষদে যুক্ত হয়েছেন। জগৎ দেববর্মা নতুন। এছাড়া আমাদের লামা যে মুখপত্র তার এডিটর নির্বাচিত হয়েছেন কমরেড প্রণব দেববর্মা। সোশ্যাল মিডিয়া দেখভালের জন্য নির্বাচিত হয়েছেন হিমাংশু দেববর্মা। এবং এর মধ্যে 4 জন সহ সভাপতি, 4 জন সহ সম্পাদক সেখানে নির্বাচিত হয়। সহসভাপতি রাজেন্দ্র রিয়াং, রমণী দেববর্মা, ললিত ত্রিপুরা, হেমন্ত কুমার জমাতিয়া। সহ সম্পাদক নির্বাচিত হয় প্রণব দেববর্মা, পদ্ম কুমার দেববর্মা, প্রভাত চৌধুরী, প্রিয়মণি দেববর্মা। এই হচ্ছে সাংগঠনিক দিক থেকে আমাদের যে কমিটি ফরমেশনের জন্য যেটা হয়েছে। সম্মেলনে যেটা আওয়াজ উঠেছে এটা হচ্ছে সামনে এডিসি নির্বাচন, আড়াই মাস পরেই এডিসি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে লড়াই আমরা করব, 1 ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে না। লড়াই ইঞ্চিতে লড়াই হবে। বিজেপি ত্রিপুরামথা উভয় দলের বিরুদ্ধেই আমাদের সেই যোদ্ধা লড়াই করবার জন্য অঙ্গীকার সেখানে গ্রহণ করে দৃঢ় প্রত্যয় সেখানে ঘোষণা হয়। এবং যারা বলছে, বিজেপিও বলছে 28টার মধ্যে 28টা, কি করে নির্বাচিত মানে জিতবেন কথা বলছেন না। মানুষের ভোটে না প্রশাসনিক কাজকে ব্যবহার করে অর্থ বলে পেশি বলে কিভাবে জিতবেন এগুলি খোলাসা করে না বলে একটা হুমকি সুরে বলছে 28-এর মধ্যে 28। ত্রিপুরামথা প্রতুল কিশোরজি উনিও বলছেন 28-এর মধ্যে 28। আসলে 28-এর মধ্যে 28-এর লড়াইটা হচ্ছে ওদের লড়াই। আমরাও 28টাতে লড়াই করব, কিন্তু আমাদের লড়াই ওদের লড়াই যথেষ্ট সেখানে পার্থক্য রয়েছে। ওদের 28টার মধ্যে 28টা লড়াই হচ্ছে টাকা পয়সা, এটি সে যা আছে টাকা পয়সা আছে এগুলো লুট করো, দুর্নীতি করো, ক্ষমতা দখল করবার লক্ষ্যেই তাদের 28টার মধ্যে 28। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে, প্রমাণ হচ্ছে এই যে 28টার মধ্যে আপনারা জিতেছেন ত্রিপুরামথা 18টাতে জিতেছেন, বিজেপি 10টাতে জিতেছে। আপনারা কি সরকার চালাচ্ছেন, এডিসি প্রশাসন বোঝাপড়া করে এডিসি চালাচ্ছেন। এডিসিটা কি করলো? 28টার মধ্যে 28টা তৈরি কথা, 18টা জিতে প্রশাসন এডিসি প্রশাসন আপনারা দায়িত্ব পালন করছেন, কিছু তো করলেন না। তাহলে 28টার মধ্যে 28 করে লুটের বাণিজ্যটাকে বড় করো, ক্ষমতা দখল করো, এর জন্য ওদের হচ্ছে 28টার মধ্যে 28টা লড়াই। আমরা 28টাতেই লড়াই করব এবং
আমাদের লড়াইটা হবে এডিসি এলাকায় যে এখন ভয়ঙ্কর অবস্থা চলছে, হাহাকার চলছে, কাজ নাই, কর্ম নাই, রোজগার নাই, বাজারগুলো খা খা করছে এবং এডিসিতে একেবারে লুটতরা চলছে। এগুলি নিরসনের জন্যই আমাদের লড়াই হবে। এডিসি এলাকার যে স্বপ্নটাকে সামনে রেখে এডিসি গঠন করা হয়েছিল, ঠিক আছে, 1950 সালে এডিসি গঠন আইন হয়েছে। বর্তমান চাহিদা, বর্তমানে মানুষের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় তার ক্ষমতা, তার প্রশাসনিক সুযোগ সুবিধা খামতি রয়েছে, ঠিক আছে। তার জন্য তো সবাই মিলে দাবি তুলছে এডিসির হাতে কিভাবে ক্ষমতা বৃদ্ধি করা যায়। কিন্তু যে ক্ষমতাগুলো আছে এগুলিও তো অন্তত পক্ষে অনেক কাজ করবার সুযোগ রয়েছে। বড় ভাষার উন্নয়নের জন্য, সংস্কৃতির উন্নয়নের জন্য, আমাদের এই যে এডিসি এলাকার জমিগুলি ব্যবহার করবার জন্য। সবচেয়ে বেশি এডিসি এলাকায় যারা জমিয়া টঙ্গরবাসী, তাদের উন্নয়নের জন্য, বেকার ছেলে মেয়ে তাদের উন্নয়নের জন্য কিছুই তো করছে না, লুট চলছে। এবং যা সম্পত্তি এডিসি তিলে তিলে যে সম্পদটা গড়ে উঠেছিল, এই সম্পদটা পর্যন্ত এখন লিজে বন্ধকে রেখে মানে সেখানে চলবার চেষ্টা করছে। এই যে এডিসিতে বাইরে থেকে লোকজন গেলে পরে থাকবার জন্য সেখানে টুরিস্ট লজ বানানো হয়েছিল, এখন এটা টাটা কোম্পানির কাছে বন্ধক দিয়ে দিয়েছে। খুমুলুং পার্ক, লকহাট, টুরিস্টরা যায়, যারা আপনার পার্কে যান তাদের বিশ্রামের জন্য সেখানে লকহাট করা হয়েছিল। এই লকহাটটা পর্যন্ত এখন জিন্দাল কোম্পানির কাছে বন্ধ। দুটো সিনেমা হল করা হয়েছিল, এএসআর কোম্পানির কাছে বন্ধ। পেট্রোল পাম্প করা হয়েছিল, এগুলো বন্ধ। জম্পিহিলের ডাক বাংলা একটা ইডেন আছে, সেখানে জায়গা পর্যাপ্ত নয়, থাকবার মতো অবস্থা নয়। কাজে এগুলির জন্য সেখানে ডাক বাংলা করা হয়েছিল এডিসি প্রশাসনের তরফ থেকে, এটা পর্যন্ত বন্ধ। ডুম্বুর জলাশয়, এটা এডিসির হাতে বামফ্রন্ট সরকার থাকাকালীন এডিসির হাতে এটা তুলে দেওয়া হয়েছিল। এই ডুম্বুর জলাশয়টা পর্যন্ত এখন লিজে দিয়েছে বিশাখাপত্তনম কোম্পানির কাছে। তাহলে এবং দেখলাম আমরা যারা এডিসিতে 28টার মধ্যে 28টা জিতবার কথা বলছে, তারা এডিসিটাকে কিভাবে লোকরা সেখানে মানে চালিয়েছে। আর ত্রিপুরা সরকার যারা বলছে, মুখ্যমন্ত্রী যিনি বলছেন 28টার মধ্যে 28টা জিতবো, 28টার মধ্যে 28টা জিতে ওনারা কি করবেন? 5 বছর এডিসি হতে চলছে। একদিনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনার খুমুলুঙে গিয়ে কি কাজ হচ্ছে, কি করতে হবে, পর্যালোচনা করা, পরামর্শ দেওয়া, এগুলো কোনোদিন করেছে? 5 বছরে কোনো বিজেপির মুখ্যমন্ত্রী এডিসির হেডকোয়ার্টার গিয়ে তাদের রিভিউ করা, পর্যালোচনা করা, দেখভাল করা, সাহায্য করা, এগুলি তো করে নাই। অথচ বাইরে বলছে এডিসিতে দুর্নীতি চলছে, জেলায় ঢুকাবো। এডিসিতে দুর্নীতি চলছে, আপনার আইএস অফিসার আছেন, রাজ্য সরকারই তো সেখানে আপনার অফিসার আছে। আপনার অন্যান্য রাজ্য তো আমরা দেখছি, আমাদের রাজ্য তো দেখছি, ইডি পাঠাচ্ছেন, সিটি আপনার বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি, রাজ্য যে সমস্ত এজেন্সি আছে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। কেন এডিসি হেডকোয়ার্টার আপনারা পাঠাচ্ছেন না? হ্যাঁ, তো এই যে ঘটনা, এগুলি আমরা সেখানে বলবো, সেখানে আওয়াজ উঠেছে। হ্যাঁ, তার জন্য আমাদের এখানে দরজা দাবি আমরা গ্রহণ করেছি। এগুলির জন্যই এডিসি, রাজ্য সরকার এডিসি দুর্নীতি বন্ধ করতে হবে, সীমাহীন দুর্নীতি চলছে। এছাড়া এডিসিতে আপনারা জানেন এখন রাজ্য সরকারও, কেন্দ্র সরকারও এই যে রেখা বাতিল করে ওরা রাঞ্চি করেছে, এগুলি আমরা বলছি এগুলি বাতিল করা যাবে না। পর্যাপ্ত কাজের ব্যবস্থা সেখানে করতে হবে, বড় ভাষাকে অত্যন্ত বিষয় অন্তর্ভুক্ত করতে হবে।
ইউসিসি সিএ বাতিল করতে হবে এবং ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট এগুলি বাতিল করতে হবে। 125তম সংবিধান সংশোধনী বিল পাস করে এডিসির হাতে অর্থ এবং ক্ষমতা প্রদান করতে হবে এবং ক্রমবর্ধমান নারী নির্যাতন, চুরি, ছিনতাই এগুলি চলছে, এগুলি বন্ধ করতে হবে। এছাড়া নেশার যে বাড়বাড়ন্ত এগুলি বন্ধ করতে হবে। এই মর্মে আমাদের 10 দফা দাবি সেখানে আমরা গৃহীত হয়েছে। এছাড়া আন্দোলনের অভিমুখ হিসাবে সেখানে 10টা প্রস্তাব সেখানে গ্রহণ করা হয়েছে। এই দাবিগুলোকে সামনে রেখে লড়াই করছি, এটার উপরেই আমাদের অনেকটা প্রস্তাব সেখানে গ্রহণ করা হয়। এবং এখন দেখছি এই দাবি সনদ প্রস্তাব এগুলি গ্রহণের পর সম্মেলনের যে আওয়াজ এটা যেটা ধ্বনিত হয়েছে এটা হচ্ছে এডিসিতে লড়াই যেমন হবে তেমনি আমাদের রাজ্যে গোটা দেশের মধ্যে বিভাজনের রাজনীতি সেখানে খুবই এটাকে সামনে রেখেই বিজেপি আরএসএস লড়াই করবার চেষ্টা করছে। ত্রিপুরা মথও এটাই বিভাজনের রাজনীতিটাকে ওরা সামনে রেখে লড়াই করবার চেষ্টা করছে। এবং এখন দেখছি ত্রিপুরাদের মধ্যে আমাদের যে 19টা জনজাতি দফা 7টায় মিলে 27টা কোনোদিনই এরকম ছিল না, কিন্তু এখন বিভিন্ন জায়গায় কেউ কেউ ইন্ধন যোগাবার চেষ্টা করছে। ব্রুদের জন্য নাকি একটা স্বায়ত্ত শাসন রিয়াংদের ব্রু ল্যান্ড করতে হবে, স্বায়ত্ত শাসন দিতে হবে। এই ধরনের বিচ্ছিন্নভাবে আমাদের যে ঐক্য এটাকে ভাঙবার ষড়যন্ত্র সেখানে আমরা লক্ষ্য করছি। এর বিরুদ্ধে লড়াই হবে। কাস্টমারি যে সমস্ত বিষয়গুলো ছিল আমাদের এগুলিকে যদিও বিজেপি আরএসএস তারা তো শুরু থেকেই চাইছে, তার জন্যই তো ওরা ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড ওরা করছে। কিন্তু এখন রাজ্যেও আমাদের যে সমস্ত যে কাস্টমগুলো আসছে, কাস্টমারি ল আসছে, এগুলিকে তারা আসলে পুকুরের বড় মাছ যখন ছোটো মাছকে ঢেলে ফেলতে চায়, সেরকম আরএসএস তার যে মনোবাদী ভাবনাটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং তারা বলবার চেষ্টা করছে প্রাসাদে আসলে আমাদের বিশেষ করে তেপরমা কমিউনিটি বা অন্যান্য এরিয়া বা জমতিয়া আমাদের প্রধান উৎসব দেবতা হচ্ছে ঘড়িয়া, কিন্তু আরএসএস সেখানে বলবার দেখাবার চেষ্টা করছে কি প্রাসাদের প্রধান মোতাই বা ভগবান ঈশ্বর নাকি আপনার সেখানে মহাদেব। এইরকমভাবে বিজেপি আরএসএস তাদের যে ভাবনা, তাদের যে বিশ্বাসকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এগুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম আমাদের কাস্টম এগুলিকে রক্ষা করবার জন্য সেখানে লড়াই হবে। তার জন্য এবার যেটা হয়েছে এই যে 2026-এ জনগণনা হবে, সেই জনগণনার মধ্যে ট্রাইবেলদের মধ্যে যারা হিন্দু আছে তারা হিন্দু যারা লিখতে চায় লেখো, এতে আপত্তি কিছু নাই, কিন্তু হিন্দু ব্যতি রেখে অন্য যদি বিশ্বাস, অন্য ধর্মের প্রতি বিশ্বাস যদি সে লিখতে চায়, এই কলমটা যাতে রাখার জন্য আমরা আদিবাসীদের মধ্যে যে ধর্মকে বিশ্বাস করে আর কি, এটা আলাদা করে কলাম যাতে রাখা হয় জনগণনার ক্ষেত্রে। কাজেই এই বিষয়গুলি মোটামুটিভাবে আলোচনা হয়েছে। আর পলিটিক্যাল বিষয় তো আমরা জনসভাতেও বলেছি, কথা বলেছি, সেই বিষয়গুলি মোটামুটিভাবে আলোচনা হয়েছে। একটা বিষয় আমি একটু প্রেসিডেন্ট যোগ করেন। বিষয়টা হলো সম্মেলনে আমরা আলোচনা করেছি এবং সম্মেলন ঐক্যবদ্ধভাবে এই ডিসিশন বা মত প্রকাশ করেছে যে আমাদের দেশে এখন ক্ষমতাসীন আরএসএস পরিচালিত বিজেপি নেতৃত্বে এনডিএ যে সরকার, এটা চরম দক্ষিণপন্থী সাম্প্রদায়িক এবং নয়া ফেসিবাদী সরকার।
এটাকে পরাস্ত না করলে পরে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা যাবে না। কাজেই আজকে বিপন্ন ভারতবর্ষের মানুষ বিজেপিকে পরাস্ত করতে হবে। তার জন্য আমরা ভারতবর্ষের সকল যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ তাদের সহযোগিতা চাই। আমাদের রাজ্যে আমরাও এই সিদ্ধান্ত নিয়েছি যে বিজেপিকে পরাস্ত করতে হবে আগামী দিনে। তার সঙ্গে মথা যে তার চরম ব্যর্থতা এডিসি পরিচালনায় এবং চরম উপজাতি স্বার্থ বিরোধী যে নয়া ফেসিবাদী বিজেপির সঙ্গে তার যে এই সুবিধাবাদী আঘাত, তার সুবিধাবাদী চরিত্র, তার ব্যর্থতা, তাকে আমরা এক্সপোজ করব আগামী দিনে এবং বিশেষ করে এডিসি নির্বাচনের আগে। তারপরেও শত্রু আমাদের সামনে, একদিকে বিজেপি আর একদিকে মথা, দুটোই। তারপরেও সম্মেলন এটা সিদ্ধান্ত গ্রহণ করেছে এই দুইটা শত্রুর মধ্যে প্রধান শত্রু কোনটা? প্রধান শত্রু বিজেপি। এই বিজেপিকে পরাস্ত করার জন্য যারাই আমাদের সঙ্গে আসতে চায় তাদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে বিজেপিকে পরাস্ত করার চেষ্টা চালিয়ে যাব, এটা আমাদের সম্মেলনের সিদ্ধান্ত। একটা বিষয়, স্ক্রিপ্ট নিয়ে যেটা লড়াই হচ্ছে এখন, আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে ভারত ভাষা যখন স্বীকৃতি পায় তখন কোন স্ক্রিপ্টে হবে এটা কোনো উল্লেখ নেই। কাজেই তৎকালীন সময়ে স্কুল ছিল না, লেখাপড়ার লোক জানার লোক ছিল না, বাংলা ভাষাতেই লেখাপড়া হতো, তার নিরিখেই বাংলা স্ক্রিপ্টই লেখাপড়া হয়েছে। এখন দিনকাল পাল্টেছে, বিজ্ঞান প্রযুক্তি উন্নতি হচ্ছে, নেট মিডিয়া এগুলো আসছে, কাজে স্বাভাবিক কারণে রোমান স্ক্রিপ্টের চর্চাটাও, ইংরেজি লেখাপড়ার চর্চা বেড়েছে, কাজে সেই দিক থেকে রোমান স্ক্রিপ্টের বিষয়গুলো আসছে, আমরা বিরোধিতা করছি না। আমাদের সরকার থাকাকালীনে রোমান স্ক্রিপ্টে যারা লিখতে চাই লিখেছে, বাংলা স্ক্রিপ্টে যারা লিখতে চাই লিখছে। এখনও এটা সরকার, বামফ্রন্ট সরকার থাকাকালীন পর্যন্ত এটা ছিল, নীতিগত অবস্থান রেখেই এইগুলি ছিল। কিন্তু বিজেপি সরকার আসার পর যদি বিজেপি সরকারটাকে তীব্রামথা প্রথম থেকে আইপিএফে, তার পরবর্তী সময় তীব্রামথাই যে সরকারটা বানালো, তাদের সরকারই এখন বলছে রোমান স্ক্রিপ্ট কোনোভাবেই লিখতে পারবে না বা বলতে পারবে না। কাজে ওরা বলছে বাংলা অথবা দেশের যে কোনো স্ক্রিপ্ট, যাই সে ভিডিওকে আমরা জানাতে চাই না। এখন প্রশ্নটা হচ্ছে, ঠিক আছে বিজেপি তারা চাইছে না, কিন্তু যারা চাইছিলেন এতদিন ধরে তীব্রামথা, তারা তো অন্তত পক্ষে এডিসি প্রশাসনে রোমান স্ক্রিপ্ট তো অন্তত পক্ষে চালু করতে পারত, করলো না কেন? প্রথম যেদিন 20 তারিখ শপথ নিয়েছে 20 এপ্রিল 2021, পরের দিন এক্সিকিউটিভ কমিটি মিটিং হয়েছে তার 7 দিনের মাথায়। সমস্ত স্কুলে ইংলিশ মিডিয়াম হবে, এডিসি এলাকার স্কুলগুলি, সমস্ত প্রাইমারি স্কুল, এডিসি পরিচালিত স্কুল ইংলিশ মিডিয়াম হবে। মাস্টার নাই, ইংলিশ মিডিয়ামের পরিকাঠামো নাই বলে দিয়েছে, অথচ রোমান স্ক্রিপ্ট করতে হবে এগুলি বলা হয় নাই। এখনো এডিসি এলাকার স্কুল অন্তত পক্ষে রোমান স্ক্রিপ্ট তো চালু করতে পারতো, করলো না তো। শুনলাম এবার নাকি ওরা সিদ্ধান্ত নিয়েছে। আরে এবার সিদ্ধান্ত নিয়ে কি হবে? 2 মাস পরে ভোট হবে, আয়ু শেষ, হ্যাঁ, আর তাদের আয়ু তো শেষ। তো দরদ কি রকম, কার প্রতি কি রকম দরদ, এটা তো সহজেই মানে আমরা চোখের সামনে দেখছি। ঠিক আছে, এগুলি মানুষের সামনে আমরা তুলে ধরব। আচ্ছা, আপনি বলছেন বিজেপি প্রধান শত্রু, আর মথা শত্রুতার মাত্রা কিভাবে মূল্যায়ন করবেন? আপনি বলছেন যে বিজেপি হচ্ছে প্রধান শত্রু, মাথাও শত্রু, কিন্তু প্রধান শত্রু বিজেপি। কারণ বিজেপি তো ন্যাশনাল। বিজেপি যদি না আসতো তাহলে এই যে এই রাজ্যের বিভেদকামী সন্ত্রাসবাদীদের যে পলিটিক্যাল পার্টিগুলি, যাদেরকে আমরা অনেক লড়াই সংগ্রাম করে কোণঠাসা করে প্রায় নির্মূল করে দিয়েছিলাম সন্ত্রাসবাদী সমস্যাকে,
সন্ত্রাসবাদীদের সঙ্গে যারা সন্ত্রাসবাদীর মদত যারা দেয়, আইপিএফটিকে বড় করেছে তো বিজেপি এসে। বিজেপি পেছন থেকে মদত না দিলে 2018 সালে এই ঘটনা হতে পারে না। আইপিএফটিও হয় না, ত্রিপুরামথাও হয় না। ত্রিপুরামথাকেও আজকে মদত দিচ্ছে বিজেপি। বিজেপি নাই, ত্রিপুরামথাও নাই, মথাও নাই। দিস ইজ আওয়ার ডিসিশন। হ্যাঁ, But do you consider the IPFT as an insurgent group? You are saying. no. Then how? What do you mean by Santrasbadi? সন্ত্রাসবাদী means এজেন্সি actually IPFT once captured the power of ADC also in 2000. At that time, it was clear that IPFT is nothing but the political wings of the then extremists NLFT. They are the political wings. I don't say they are extremists, but they are political wings of that underground organization NLFT. But you could have banned them at that time. You were in power. Yes, we know, but any political party, they have their right to work in a democratic country. It is their democratic right. We know, but they are openly they are acting like a democratic party. They have registration. So we think we should not ban them. But we fought strongly against their extremist underground NLFT. তাহলে সরাসরি রাজনৈতিক দল হিসেবে কাদেরকে আপনারা অভিযোগ করছেন যে তারা সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে? সন্ত্রাসবাদীদের রাজনৈতিক উইংস আর সন্ত্রাসবাদী এক না, তাদেরই একটা অংশ আন্ডারগ্রাউন্ডে ছিল। তারা এখন ইট ইজ ওপেন সিক্রেট, এভরিবডি নোস। No, once someone surrenders and comes to a democratic fight, that in your party also there may be someone. Yes. But you can't stop them, na? No. Any outlawed extremist group, if they left their Arms. wrong path, their arms, then they can come back to the mainstream democratic system, and they are welcome. তারা যে এখন রাজনৈতিক Yes, দলে আছে দেখুন। এটাকে আপনারা স্বাগত জানান? Yes, যদি অস্ত্র পরিহার করে, তাদের ভুল পথ পরিহার করে, আমরা তাদের স্বাগত জানাবো। এখনো যারা এই কাজ করেছে তাদেরকে আমরা এক্সট্রিমিস্ট বলে অ্যাকিউজ করি না। দে আর ওয়ার্কিং ইন আওয়ার ডেমোক্রেটিক সিস্টেম। তখনকার সময়ে বামফ্রন্ট সরকার তো এই আবেদনটাই করেছিল, আপনারা উপজাতিদের জন্য লড়াই করছেন বলে অস্ত্র নিয়ে তারা জঙ্গলে তারা চলে গিয়েছে। আমরা আহ্বান করেছি আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসুন, গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত হন, সেটার আমরা বিরোধিতা করব না। বরঞ্চ মাননীয় মুখ্যমন্ত্রী এখন জায়গায় জায়গায় বক্তৃতা করে বলছেন সন্ত্রাসবাদীরা এই করেছে, সেই করেছে, খুন করেছে, কত না কি রক্ত শুষে খেয়েছে, এই সমস্ত কথাবার্তা বলছে। এটা একেবারে কোনোভাবেই ডেমোক্রেসি একটা ইয়েতে এটা কোনোভাবেই ঠিক নয়। এটা অস্বীকার করা ঠিক না যে গণমুক্তি পরিষদের শত কমরেড, আমাদের নেতা কর্মী এক্সট্রিমিস্টদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দে লেড দেয়ার লাইফস, দে স্যাক্রিফাইস দেয়ার ওন লাইফস। এটাকে অস্বীকার করা, যদি আমরা শান্তি সম্প্রীতি চাই এই রাজ্যের মধ্যে, উই শুড নট। এই দুই দশকে গণমুক্তি পরিষদ এবং কমিউনিস্টদের আমাদের উপজাতি অংশের মানুষদের প্রায় 1100 মতো কর্মী খুন হয়েছে, অন্য কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে নেই। মানে কোনটা কি মানে পলিটিক্যাল নাকি মিলিটেন্ট, কোনটা বলছেন? এখানে পলিটিক্যালও আছে কিছু এবং ম্যাক্সিমাম এক্সট্রিমিস্টদের দ্বারা। কমিটিটা একটু কমিটিতেই তো 137 জনের 139 জনের কমিটি ছিল, নির্বাচিত হয়েছে 137 জন। কর্ম পরিষদ কতজন হতো? হ্যাঁ,
কর্ম পরিষদে কতজন 25 জন, নতুন কতজন? নতুন 6 জন। ইয়ং ফিস কতজন আছেন মোটামুটি? মোটামুটি 60-70% তো 50-এর নিচে বলা যেতে পারে। 50 তো ইয়ং না, 50-এর নিচে, 30 নিচে কতজন আছে মোটামুটি? 30 নিচে সংখ্যাটা এইরকম ভাবে তো করা হয়নি, তবে 30 নিচে তো তারা টিউআই করবে, আমাদের নামে যে সংগঠন আছে টিউআই করবে, টিইসি করবে, সেই দিক থেকে এরকমভাবে না। তবে মোটামুটিভাবে যেটা ইয়াং জেনারেশন যেটাকে বলি আমরা, এই যে সংখ্যা গঠিত। মানে আপনারা ইয়ং বলতে অনূর্ধ্ব 50 ধরেছে? না, ইয়াং তো 40-50, তো 50-এর নিচে অর্ধেকের উপর। So, আরে ইয়াং আর লড়াই তো হচ্ছে আসল। না না thanks, sir. আচ্ছা, এই জায়গাটাতে সুন্দর সুন্দর স্যার স্যার কামিং এডিসি ইলেকশন আপনারা মূল ইস্যুগুলো কি করছেন, মানে আপনাদের তরফ থেকে ফেলিয়ারগুলো কোনগুলো দেখাচ্ছেন? একটা তো বলেছেন যে আনএমপ্লয়মেন্ট, এগুলো ড্রাগ। We have already stated our charter of demands, এগুলো আমাদের প্রচারে থাকবে। আর তাদের ফেইলার, হ্যাঁ, যে লস্ট আওয়ার অটোনমি। অটোনমি কোনটা? অ্যাকর্ডিং টু দ্য 6th শিডিউল কাস্টমারি ল এটা হতে পারে। সেই কারণেই ডিউরিং লেফট আমরা জামাতিয়া কাস্টমারিকে স্বীকৃতি দিয়েছি, কিন্তু লেফটের পরে এই নতুন গভর্নমেন্ট এসে রিয়াং কাস্টমারি ল, ত্রিপুরা কাস্টমারি ল, কলই কাস্টমারি ল, এডিসি থেকে তারা সব পাঠিয়েছে, প্রস্তাব পাঠানো হয়েছে, কিন্তু একটাও অ্যাপ্রুভাল টাইম নেই। অ্যাপ্রুভ হয় নাই। বাট এই কাস্টমারি ল এটা কিন্তু 6th শিডিউলের প্রভিশনে আছে, এটা পেতে পারে, তাই এটা দেয় নাই। দিয়েছিল ল্যাপ্রল, এটা এখন দেওয়া হয় নাই। কাজেই নতুন অটোনমি না, যা ছিল অটোনমি তাকে হরণ করা হলো। 1 ভিলেজ কমিটি হতে পারে আন্ডার 6th শিডিউল। আমরা ইন্ট্রোডিউস করেছিলাম গ্রামের প্রধান মেম্বার নির্বাচিত করার ক্ষমতা গ্রামের ট্রাইবেলদের, ট্রাইবেল এলাকা। সেটা এখন নেই, 5 বছরের বেশি হয়ে গেল। কোর্টের নির্দেশও কার্যকর। হ্যাঁ, কোর্ট বলেছে, তারপরেও হয় নাই। তার মানে অটোনমি এখানেও হরণ করা হলো। ল্যান্ড প্রোটেকশনের যে ল্যাবটা ব্যবস্থা করেছিল, এডিসির প্রতিনিধিদের নিয়ে উইদাউট অ্যাপ্রুভাল অফ খুমলুং, এডিসি এলাকাতে গভর্নমেন্টও কোনো ল্যান্ড ব্যবহার করে নাই ডিউরিং লেফট রেজিম। কিন্তু এখন এই যে তখন যে ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি ছিল, এগুলোকে এখন বেআইনি বলে বাতিল করে দিয়েছে। এটা অটোনমি ফর্ম। এরকমভাবে যে অটোনমিগুলো আমরা হারালাম, সেগুলো আমরা তুলে ধরবো মানুষের সামনে। আর তাদের ব্যর্থতা কি, 300 থেকে 400 স্কুলের মধ্যে একজন মাত্র টিচার, কি চলছে? তারা শূন্য পদগুলো পূরণ করবেন, এই প্রতিশ্রুতি ছিল, শূন্য পদ আছে, পূরণ করতে পারেন। ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউর সময় ইন্টারভিউর আগেই প্রশ্নপত্র আউট, ইন্টারভিউর আগেই মেরিট লিস্ট বেরিয়ে যায়। এটা আমরা প্রচার করবো। এমন এত ব্যর্থ হয়েছে যে নিজেদের কর্মচারীকে সময় মতো বেতন দিতে পারছে না। আর যারা রিটায়ারমেন্টে গেছে প্রায় 376 জনকে তারা তাদের প্রাপ্য যে পেনশন পেনশন দিতে ব্যর্থ হয়েছে। অথচ কি করছে তারা? আমোদ প্রমোদ একেবারে যেখানে দরকার নেই, জোনাল সাব জোনালে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান প্রচুর ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। বাইরে বিদেশে ভ্রমণে তারা ব্যস্ত, টাকা নাই। যদি হয় তাহলে এটা কোথেকে আসে এই কাজ করার? এই বিষয়গুলো আমরা তুলে ধরবো আর কি, তাদের ব্যর্থতা, তাদের ফেইলিয়রগুলো, করাপশনের কথা। স্যার দুইটা স্পেসিফিক কোশ্চেন। একটা হচ্ছে if we see into in ADC, Tripura Mota came to power mainly on
গ্রেটার টিপ্রাল্যান্ড দেয়ার ডিমান্ড। আর এরপর একটা অ্যাকর্ড হয়েছে ইন নিউ দিল্লি, ট্রাপাইটাইড এগ্রিমেন্ট যেটা বলছে। ডু ইউ থিঙ্ক ওইগুলো আদৌ ফিজিবল, বা ওরা অ্যাকচুয়ালি করে, অর দিস ওয়ার অল পলিটিক্যাল স্টান্ট? These are all political stuff. It is my opinion. Actually, nothing was there. Nothing was new there. এডিসিতে যা আছে তার বাইরে এখনই যা আছে, যা প্রভিশন আছে আন্ডার 62, তার বাইরে কিছু নাই। কাজে এটা পলিটিক্যাল স্টান্ট, এবং যা আমরা বলেছি তাই প্রমাণিত হয়েছে। উইদিন 6 মান্থের মধ্যে এগুলা ইমপ্লিমেন্ট হওয়ার কথা। যাই আছে ইমপ্লিমেন্টের ধারে কাছে তারাই বলতে পারে না, যারা ট্রিপার্টাইট যে এগ্রিমেন্টে গেছে তারা কেউ বলে নাই যে ইমপ্লিমেন্ট হয়েছে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, যেখানে বড়রা বলছেন নো কম্প্রোমাইজ, তাহলে পরে 6 মাসের মধ্যে ত্রিপুরা অ্যাকর্ড কার্যকরী হলো না, তাহলে কিসের ভিত্তিতে উনি কম্প্রোমাইজ করে আসেন? সরকার বলছে আমি রোমান স্ক্রিপ্ট করবো না, দেব না, তাহলে কিসের ভিত্তিতে কম্প্রোমাইজ করে সরকারে আসে? এডিসিকে টাকা দেওয়ার জন্য উনি 2জন মন্ত্রী পাঠিয়েছেন। এডিসিতে ওরা মন্ত্রিসভায় কথা বলে ওরা এডিসি এলাকা উন্নয়ন করবে, টাকা পাঠাচ্ছে না, ওরাই চাচামেচি করছে। তাহলে কিসের জন্য তুমি কম্প্রোমাইজ করছো? কম্প্রোমাইজ মিন্স সরকারে রয়েছে। হ্যাঁ, কিসের জন্য তুমি কম্প্রোমাইজ করছো? তুমি যা চাইছো সবটাই তো নেগেটিভ। তাহলে পরে তুমি বলছো আমি কেন ক্রিয়া, আমি কাউকে বই পাই না, আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবো না, করি না, তাহলে এত ঘটনার পর আপনি কিসের ভিত্তিতে, কিসের জন্য কম্প্রোমাইজ করে এখনো সরকারের আছে? এডির বই না পিডির বই? কিসের বই? সব জায়গায় তো দেখছি কম্প্রোমাইজ করে চলছে। ওইদিকে খুমলঙ্গে জম্পু চলাতে, হেজা মারাতে খুনাখুনি রক্ত ঝরছে, আর বিকেলে এসে আপনারা একসাথে বসে চা পান করছেন, মুখ্যমন্ত্রী অফিসে চাচ্ছেন করছেন। তো কিসের কম্প্রোমাইজ এটা? কিসের নো কম্প্রোমাইজ? জনজাতি মোর্চার নেতা বলছেন জেলে ঢুকাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন আছে স্যার, আপনারা রোমান স্ক্রিপ্ট নিয়ে ইট সিমস আপনাদের ভার্সন ছিল যে উই হ্যাড গিভেন বোথ অপশন। Should we, do you think that it should be made clear also, because there were 2 committees on this? It should be a clear stand so the total thing comes to an end. Arekta hocche, what is your view on direct funding to the TTADs? টিটিএডিসি ডাইরেক্ট ফান্ডিং আমরা তো এই যে সেখানে বলেছি 125 যেটা আছে সেখানে আমাদের বক্তব্য ছিল যে 380, 280, 275 টাকা যুক্ত করা। 280, 275 যদি যুক্ত হয় তাহলে মানে রাজ্য সরকার যে পদ্ধতিতে টাকা পাচ্ছে এই স্কিমের ইয়েতে বাজেটে সেভাবে পাবে। এটা ডাইরেক্ট বলে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ব্যাপারটা কি? আমার সাংবিধানিক যদি কাঠামোটার মধ্যে যদি ঢুকে যায় তাহলে তো ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো মিনিংই থাকছে না। এই হচ্ছে আমাদের বোঝাবো। রোমান স্ক্রিপ্টটা নিয়ে না, রোমান স্ক্রিপ্টটা আমাদের পরিষ্কার বক্তব্য, ওটা মানুষ যেটা চুজ করবে সেটাই হবে। এখন কলেজ ইউনিভার্সিটিতে 90%, 95% রোমানই লেখছে, অসুবিধা তো হচ্ছে না। স্কুলেও যদি সেরকমভাবে হয়, এখনও বাংলা স্কুল মিডিয়া রাজ্য সরকারের যতগুলো স্কুল আছে 80% স্কুল হচ্ছে বাংলা মিডিয়ামই লেখাপড়া হচ্ছে। তো অধিকাংশ ছেলে মেয়েরা বাংলা মিডিয়াম স্কুলেও তো লেখাপড়া করছে। তো স্বাভাবিক কারণে কেউ একটা অংশ হলে তো চাইছে যে না আমি বাংলাতেও মানে কমফোর্টেবল মনে করি, বাংলাতে লিখতে আমার অসুবিধা নাই, বাংলা লিখতে। আর বাংলা তো রাজ্যেরই ভাষা, অসুবিধা তো কিছু হচ্ছে না। এতে কোনো ধরনের অসুবিধা জটিলতা থাকলেই কথা না, মানুষই সিদ্ধান্ত নেবে। এই জায়গায় চাপিয়ে দেওয়া যে প্রবণতা, এটা আমরা সমর্থন করি। এখন আরেকটা বিষয় আছে, আমরা ভাষাবিদ পবিত্র সরকারকে, ডক্টর পবিত্র সরকারকে চেয়ারম্যান করে ভাষা কমিশন করেছেন। সেখানে উনি পরিষ্কার রিকমেন্ড যেটা করেছেন, সেখানে করেছেন কনসেনসাস।
ঐক্যমত্যের ভিত্তিতে হবে। এখন দুটাই চলতে থাকুক, একটা সময় গিয়ে এটা একটা জায়গায় ফাইনাল শেপ নিয়ে ফাইনাল শেপ নেবে। হ্যাঁ, সে কারণে একটু সময় লাগবে। যতক্ষণ পর্যন্ত কনসেনসাস না হয় ততক্ষণ পর্যন্ত, যেহেতু গভর্নমেন্ট বাংলা মিডিয়ামে চালু করে দিয়েছে, ওইটা চলতে থাকুক, একটা সময় গিয়ে ফাইনাল হবে। আমি একটা বিষয় যুক্ত করছি। এই ককবরকে বামফ্রন্ট সরকার তো এটা বাংলা হরফেই শুরু করেছে, এবং এখন অবধি পর্যন্ত আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ককবরকের যতগুলি যতগুলি আমাদের লিটারেচার লেখা হয়েছে, ম্যাক্সিমাম বাংলা রাইটার। এমনকি আমাদের বিরোধী পক্ষ ছিল নগেন্দ্র জমাতিয়া, শ্যামাচরণ ত্রিপুরা, তারাও কিন্তু বাংলা হরফেই তারা লিখে গেছেন। কাজে এখানে আমরা বাংলা হরফে শুরু করছি, এটাও থাকবে। এখন কেউ যদি কোনো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টসে ইংরেজি হরফে সে লিখতে চাই লিখবে, কিন্তু সমস্যা তো তৈরি করেছে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী, যে না ইংরেজিতে এই রোমান হরফে লেখা যাবে না। সমস্যাটা ওই জায়গাতে। আচ্ছা, was it intentional? কি আছে, ঠিক ধন্যবাদ। আছে, থ্যাংক ইউ।